বাংলা ভাষার ইতিহাসের অন্তর্গত শব্দার্থ তত্ত্ব এই পর্যায়ে এখন আলোচনা শুরু করছি। এই শব্দার্থ তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ শব্দার্থ পরিবর্তনের স্বরূপ। এটি পরীক্ষার ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। প্রথমেই জেনে নেব এই শব্দার্থ কাকে বলে। শব্দার্থ এই শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দুটি অংশ পাব। এক পাব শব্দ আর এক পাব অর্থ। এই শব্দ এবং অর্থ এই বিষয়টি আগে পরিষ্কার করা হোক। একটি শব্দ নিলাম কমল। তাহলে কমল একটি শব্দ, এর একটি অর্থ আছে, অর্থ হলো পদ্ম। তাহলে কমল শব্দ তার অর্থ হলো পদ্ম। আবার যদি উল্টো দিক দিয়ে বলি পদ্ম শব্দ অর্থ কি না কমল। এই কথার অর্থ হলো এই, প্রত্যেকটি শব্দের অর্থ আছে, আবার অর্থ যা আছে সেটি একটি শব্দ। এবার আরেকটি উদাহরণ নেই, দরিয়া। দরিয়া শব্দের অর্থ কি? আমরা প্রত্যেকে বলি সমুদ্র, কিন্তু ফার্সিতে দরিয়া বলতে কিন্তু নদীকে বোঝায়। তাহলে আমরা বাঙালিরা দরিয়া বলতে বোঝাচ্ছি সমুদ্রকে, একই শব্দ, তাকে বলা হচ্ছে নদী। যেমন আমু দরিয়া। তার মানে কি হলো, একটি শব্দের আমরা স্থান কালের পরিবেশে বা ভেদে অর্থের পার্থক্য পেয়ে যাই। আর একটি উদাহরণ নেই, সিস্টার ইংরেজি শব্দ, এর বাংলা ভগিনী বা বোন। এটা নিয়ে কারো দ্বিমত নেই। তুমি পরিবারের গণ্ডি ত্যাগ করে যদি চলে যাও হাসপাতালে, সেখানে কিন্তু সিস্টারদের দেখা পাবে। এই সিস্টার মানে কিন্তু বোন বা ভগিনী নন, তিনি হলেন সেবিকা, যাকে আমরা নার্স বলি। তার অর্থ হলো এই, সিস্টার শব্দটি বাড়িতে একটি অর্থ, আর পরিবেশ পাল্টে যেতে হাসপাতালে আর একটি অর্থ। ইতিহাসে পলাশির যুদ্ধের প্রান্তরে চলো ঘুরে আসে। সেখানে মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য ভারতের স্বাধীনতা সূচক অস্তমায়িত হয়েছিল, আর আমাদের ভারতবাসীকে 200 বছর ইংরেজদের গোলামি করতে হয়েছিল। এর একটাই কারণ মির্জাফর। তাহলে মির্জাফর এক ঐতিহাসিক চরিত্র। কিন্তু আজকের দিনে যেসব মানুষ বিশ্বাসঘাতকতা করে ওদেরকে আমরা বলি মির্জাফর। তাহলে কি পেলাম? শব্দের একটি ভেতরেরও অর্থ আছে আর বাইরেরও অর্থ আছে। অর্থের পার্থক্য হচ্ছে স্থান, কাল, পাত্র প্রভৃতি ভেদে। তাহলে এই যে শব্দের এই যে রূপ, একে বলা হচ্ছে ভাষা বিজ্ঞানে শব্দার্থ। তাহলে এই শব্দার্থ কথার অর্থটা পেয়ে গেলাম যে ভাষা বিজ্ঞানে যে শাখা শব্দের এই অর্থ সম্পর্কে আলোচনা করে তাকে বলা হচ্ছে শব্দার্থ তত্ত্ব। তাহলে কি পেয়ে যাচ্ছি? শব্দগুলোর অর্থ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। আমার কাছে একটা জানালা রয়েছে, একে এক সময় কিন্তু এখনো গোবাক্ষ বলা হয়। কিন্তু গোবাক্ষ মানে কি? গরুর চোখ। তাহলে আজকের দিনে নিশ্চয়ই গোবাক্ষ বলতে গরুর চোখ বোঝাচ্ছে না, বোঝানো হচ্ছে কি
না জানা লাগে। তাই স্বাভাবিক কারণে এই শব্দের পরিবর্তন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। এই শব্দার্থের পরিবর্তনের কারণ তোমাদের আলোচনা, এই অংশটি আমি বাদ দিলাম। এবারে এই যে শব্দগুলো পরিবর্তন হয়, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তার ধারাগুলো নিয়ে আলোচনা করব। এই শব্দার্থের পরিবর্তনের ধারাকে ভাষা বিজ্ঞানীগণ তিনটি ভাগে ভাগ করেছেন। একটি ভাগের নাম শব্দার্থের প্রসার, আর একটি ভাগের নাম শব্দার্থের সংকোচ, পরবর্তী ভাগের নাম শব্দার্থের রূপান্তর। পরীক্ষায় প্রশ্ন করে যায় শব্দার্থের পরিবর্তনের ধারা কয়টি? না তিনটি। কি কি? শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ এবং শব্দার্থের রূপান্তর। আমরা এখন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার আগে একটি উদাহরণ নিয়ে নিই। কালী। এই কালী শব্দটি এক সময়ে অর্থ ছিল যে কোনো রকমের কালো তরল পদার্থ। তাহলে কালো তরল পদার্থকে বলা হতো কালী, মানে কালো রঙের তরল পদার্থকে বলা হতো কালী। কিন্তু আজকালকার দিনে কেবল কালো রঙের কালি হয় না, লাল কালি হয়, নীল কালি হয়, সবুজ কালি হয়, হলদে কালি হয়। তাহলে যে কালি শব্দটা এক সময়ে কালো রঙের একটি তরল পদার্থকে বোঝাতো, একটি। এখন কিন্তু লাল, নীল, সবুজ, হলদে নানা রঙের তরল পদার্থকে কালি বলে। তার মানে কি পাওয়া গেল? এক সময় একটি ভাব বা সংকীর্ণ ভাবকে বোঝাতো বা একটি বস্তুকে বোঝাতো, এখন কিন্তু বোঝাচ্ছে ব্যাপকভাবে অধিকতর বস্তুকে। তাহলে কাকে করবো সংজ্ঞাটা? না, প্রথমে যদি সংকীর্ণ বা সীমাবদ্ধ ভাবকে বোঝাতো, তা যদি পরবর্তীকালে ব্যাপক বা অধিকতর বস্তুকে বোঝায়, তাকে বলা হয় শব্দার্থের প্রসার। আরেক উদাহরণ নিয়ে নে, বর্ষ। এই বর্ষ শব্দটিকে এক সময়ে কেবলমাত্র বর্ষাকালকে বোঝাতো। আমরা জানি 6টি কাল রয়েছে, কিন্তু এখনকার দিনে বর্ষ বলতে কেবল বর্ষাকালকে বোঝায় না, সারা বছরটাকে বোঝায়। তার মানে কি? একটি মাত্র ভাবকে পরিবর্তে একাধিক ভাব বা একাধিক বস্তুকে বোঝাচ্ছে। তাহলে পাওয়া গেল তাকে শব্দার্থের প্রসার বলবো না, প্রথমে সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝাতো, পরবর্তীকালে ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে যদি বোঝায়, তাকে বলা হবে শব্দার্থের প্রসার। তোমাদের চাইতে পারে কাকে শব্দার্থের প্রসার বলে, কিংবা চাইতে পারে একটি উদাহরণ দাও। পরে চলে আসবো শব্দার্থের সংকোচ। উদাহরণ আগে নিয়ে নি, মৃগ। এই মৃগ বলতে এক সময় বোঝানো হতো সমস্ত পশুকে। তাই রাজারা যেতেন মৃগয়া করতে, মানে পশু শিকার করতে। মৃগেন্দ্র মানে শ্রেষ্ঠ পশু বা সিংহকে বোঝানো হতো। কিন্তু বর্তমান দিনে এই মৃগ কথাটি বললে আমরা কেবল বুঝবো হরিণকে। তার মানে কি? আগে অনেকগুলো পশুকে বোঝানো হতো, এখন বোঝাচ্ছি একটি মাত্র পশুকে। অর্থাৎ এই শব্দার্থ প্রসারের পুরো উল্টো দিক। এখানে বলেছিলাম একটি সংকীর্ণ ভাব থাকবে প্রথমে, পরে হয়েছে ব্যাপক ভাব। এখানে বলছি
আগে থাকছে ব্যাপক ভাব ভাব, এখন হচ্ছে সংকীর্ণ ভাব। তা কাকে বলবো না, প্রথমে ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে বোঝাতো, যদি পরবর্তীকালে সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায়, তাকে শব্দার্থের পরিবর্তনের ধারায় শব্দার্থের সংকোচ বলা হয়। আর কি উদাহরণ নেই? প্রদীপ। এই প্রদীপ সংস্কৃত শব্দ। এক সময়ে এই প্রদীপ বলতে সব রকমের আলোকে বোঝানো হতো, সব রকমের আলোকে বলছি প্রদীপ। কিন্তু বর্তমান দিনে প্রদীপ বলতে বোঝানো হয় মাটি বা পেতলের তৈরি একটি বিশেষ আধার, তাতে তেল আর সলতে দিয়ে জ্বালানো হয়। মানে আগে অনেকগুলো বস্তুকে আলোকে প্রদীপ বোঝালেও এখন বোঝাচ্ছে আরো কম অর্থে বা সংকীর্ণ অর্থে। আবার চলে আসি আর একটি উদাহরণে, অন্ন। অন্ন মানে সংস্কৃতে বোঝানো হতো ভোজ্য বস্তু। যে কোনো খাওয়াকে বস্তুকে বলছি আমরা অন্ন, যে কোনো খাওয়ার বস্তুকে। কিন্তু এখন আমরা কি বলি? অন্ন বলতে কেবল ভাতকে বোঝানো হয়, মানে সেদ্ধ চালকে বোঝানো হয়। তাহলে অনেকগুলো ভাব এখানে সংকীর্ণ হয়ে একটি ভাবে প্রকাশ করছে, তাকে বলছি আমরা শব্দার্থে সংকোচ। এই দুটো জিনিস আর একবার বলে দেই। প্রসার মানে বেড়ে যাওয়া, আর সংকোচ মানে ছোট হয়ে যাওয়া। এখানে ব্যাপক ভাবটা সংকুচিত হবে, এখানে ব্যাপক ভাবটা এখানে সংকুচিত হবে, আর এখানে সংকুচিত ভাবটা এখানে ব্যাপক অর্থে নিয়ে আসবে। একেবারে শেষ পর্যায়ে আসবো শব্দার্থে রূপান্তর। রূপান্তর মানে পুরো পাল্টে যাওয়া। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, মানে সম্পূর্ণ পাল্টে গেল। সেই পাল্টে যাওয়ার নাম হচ্ছে রূপান্তর। এই যে শব্দগুলো কখনো সংকোচ ঘটে, কখনো প্রসার ঘটে, মানে পাল্টাতে পাল্টাতে এমন এক জায়গায় পৌঁছবে তার প্রথম অর্থের সঙ্গে বর্তমান অর্থের কোনো মিল থাকবে না। উদাহরণ নেই, পাত্র। সংস্কৃতে পাত্র কথার অর্থ ছিল পান করার আধার, মানে পান করা হবে তার যে কোনো পাত্রকে, বস্তুকে বলা হতো পাত্র। কিন্তু পরবর্তীকালে এর বিস্তার ঘটে যে কোনো রকমের পাত্র। আগে বলা হতো কেবলমাত্র ড্রিঙ্ক বা পান করার জন্য পাত্র, পরবর্তীকালে খাওয়ার হতে পারে, পান করা হতে পারে, যে কোন রকমের পাত্রকে বলা হতো পাত্র, আধার করা হতো পাত্র। মানে এটা কিন্তু অর্থ বিস্তার করল। পরবর্তীকালে কন্যা দান করার পাত্র, সব পাত্র নয়, কেবল মেয়েকে বিয়ে দেওয়া হবে যে আধারকে, তাকে বলা হতো পাত্র। আর এখন কি বলছি? বর। তার মানে কি, এই পাত্রের যে মূল অর্থ ছিল পান করার আধার, আর আজকের দিনে বর, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক কিন্তু এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো অর্থটাই বদলে গেছে। এই পুরো অর্থটা পাল্টে যাওয়ার নাম হচ্ছে শব্দার্থে রূপান্তর। এই দুটো জায়গায় খেয়াল করো, এখানে কালি বলেছিল, এখানে কালো রঙের কালি রয়েছে, কিন্তু পরবর্তীকালে কালি শব্দটা অনেক অর্থ হয়েছে, কিন্তু কালো রংটা কিন্তু তার মধ্যে রয়েছে। সংকোচে দেখো, আমি মৃগ বলেছি, সমস্ত পশুকে মৃগ বলা হয়েছিল, তার মধ্যে কিন্তু হরিণও রয়েছে, এখন হরিণকে বোঝাচ্ছি। কিন্তু এখানে দেখো, এই পাত্রের সঙ্গে আর বর কোনো কিন্তু অর্থের মিল নেই। অর্থাৎ আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের যদি কোনো মিল না থাকে, তাকে শব্দার্থের পরিবর্তনের ধারা শব্দার্থের রূপান্তর বলে। উদাহরণ একটা নেই, সন্দেশ। সন্দেশ মানে সংবাদ।
যে কোনো খবরকে সন্দেশ বলা হতো, কিন্তু বর্তমান দিনে সন্দেশ বলতে আমরা বিশেষ এক প্রকার মিষ্টান্নকে বুঝি। তাহলে সংবাদের সঙ্গে এই যে মিষ্টি কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে শব্দার্থের রূপান্তর। চলে আসি গবেষণা। গবেষণা কথার অর্থ গরু খোঁজা। এক সময়ে গরু খোঁজাকে বলা হতো গবেষণা, কিন্তু আজকে দিনে গবেষণা মানে বলছি তত্ত্ব অনুসন্ধান। তার মানে গরু খোঁজার সঙ্গে তত্ত্ব অনুসন্ধানের কোনো অর্থের মিল নেই, অর্থ সম্পূর্ণ বদলে গেছে। একে বলছি শব্দার্থের রূপান্তর। তাহলে আজকে শব্দার্থের পরিবর্তনের স্বরূপ আলোচনাটা বোধহয় বোঝা গেল। আলোচনা এখানে শেষ করা হলো।